তাহলে বিষয়টা হচ্ছে কোন একটা বস্তু কি স্থির না গতিশীল সেটা ডিপেন্ড করবে কারো না কারো রেফারেন্সের উপর। আমি যখন চিন্তা করব এই হোয়াইট বোর্ডের পিছনে কি কি আছে, একটা দেয়াল আছে, আমি যখন চিন্তা করব যে দেয়ালের রেসপেক্টে কি হয়েছে, তখন বুঝবো কি এই হোয়াইট বোর্ডটা স্থির। কিন্তু যখন তোমাদের সবাইকে নিয়ে চাঁদের দেশে চলে গেলাম, চাঁদের থেকে তাকায় দেখলাম যে এই পৃথিবী তো ঘুরে, তাইলে এই বিল্ডিংটাই বা কি, তাহলে বিল্ডিংও ঘুরতেছে, তাইলে এই হোয়াইট বোর্ড কি আর বসে আছে, হোয়াইট বোর্ডও কি করছে, ঘুরছে। তার মানে কি কোন একটা বস্তু কি গতিশীল না স্থির সেটা ডিটারমাইন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারো না কারো রেফারেন্স নিতে হবে, কারো না কারো সাপেক্ষে চিন্তা করতে হবে। তোমার বন্ধুর সাপেক্ষে, যেই বন্ধু, দুই বন্ধু ট্রেনে বসে আছো, তারা পরস্পরের সাপেক্ষে স্থির, কিন্তু আমি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তখন আমার কাছে মনে হয়েছে দুইজনই গতিশীল, কিন্তু তোমরা নিজেদেরকে কি মনে করছো, স্থির, কিন্তু আমি মনে করছি কি গতিশীল। তার মানে কি এগুলি কিন্তু কোনো কি পরম না, এগুলি সব কি আপেক্ষিক, রিলেটিভ। তাহলে কারো না কারো সাপেক্ষে কারো কি গতিশীল, কারো না কারো সাপেক্ষে কেউ কি স্থির। আমি মজা করি একটা কথা বলি, মনে করলাম বাসায় যাইতেছে, হঠাৎ করে পকেট থেকে মানি ব্যাগ চুরি আইছে, তো কান্নাকাটি করতেছে, ইচ্ছা মতো বদদোয়া দিতেছে, তাহলে ওই যে যেই ভদ্রলোক তোমার মানি ব্যাগটা চুরি করছে তোমার কাছে, সে কি দুনিয়ার সবচেয়ে বড় ভিলেন? কারণ সে আবার কি করছে, মানি ব্যাগ চুরি করে যেই 2-5 টাকা পাইছে এটা দিয়ে মনে করলা যে তার মেয়ের জন্য একটা খেলনা কিনে নিয়ে গেছে। কারণ তার মেয়ের কাছে তার বাবা কি দুনিয়ার সবচেয়ে ভালো লোক, আর যেই ভদ্রলোক তোমার পকেট মারছে তাহলে তোমার কাছে কি মনে হইতেছে, দুনিয়ার সবচেয়ে খারাপ লোক। তার মানে কি বিষয়টা আপেক্ষিক না, বিষয়টা কি আপেক্ষিক, ঠিক আছে? তাহলে এরকম জিনিসটাই হচ্ছে কি, মানে তুমি কি চিন্তা করতেছো বস্তুটা গতিশীল হবে না স্থির হবে, সেটা কি দুইটাই হইতে পারে, গতিশীল হতে পারে স্থিরও হতে পারে। তাহলে এই কনসেপ্টের নাম কি দিছি আমরা, আপেক্ষিক গতি। কি গতি? আর যার রেসপেক্টে চিন্তা করলাম সেই বস্তুটার নাম কি, প্রসঙ্গ বস্তু। কি বস্তু? আন্ডারস্ট্যান্ড? বুঝছেন না বুঝেন? আচ্ছা, একটু বোর্ডের দিক তাকাই, তাইলে আমরা বলতে পারি বাচ্চারা, যার সাপেক্ষে কোনো বস্তুর গতি, স্থিতি, অবস্থান সুনির্দিষ্ট হয় সেই বস্তুটার নাম কি, প্রসঙ্গ বস্তু। এখন প্রসঙ্গ বস্তু কোনটা, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তুমি হচ্ছে একজন অবজারভার, পর্যবেক্ষক, তাহলে অবজারভারের উপর ডিপেন্ড করবে সে কাকে রেফারেন্স নিবে। আমি যে হাঁটতেছি, অনেকে হোয়াইট বোর্ডের সাপেক্ষে চিন্তা করতেছে, স্যার তো দৌড়াইতেছে, আবার যখন অনেকে আবার কি এই যে স্ট্যান্ডের সাপেক্ষে চিন্তা করছে, স্যার কি গতিশীল। আবার অনেকে আশপাশের ভদ্রলোকরা বসে আছে, এদের রেসপেক্টে চিন্তা করতেছে, স্যারের হাত পা নড়তেছে। তাহলে তুমি কাকে রেফারেন্স ধরবা এটা কি তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে যাকে খুশি তাকেই রেফারেন্স হিসেবে ধরতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যার সাপেক্ষে, যেই বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর গতি, স্থিতি, অবস্থানকে আমরা কি করব, নির্দিষ্ট করব বা হিসাব করব, সেই বস্তুটার নাম কি বলেন তো, প্রসঙ্গ বস্তু। ঠিক আছে? রেফারেন্স বডি লেখেন, যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি, গতি বা অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে বাচ্চারা, প্রসঙ্গ বস্তু। আরেকটা লেখো প্রসঙ্গ কাঠামো। একটু চিন্তা করে বলো বাচ্চারা, কোন একটা বস্তুকে আইডেন্টিফাই করার জন্য, অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য আমার কি দরকার বলো তো, একটা কাঠামো ব্যবস্থা দরকার। কি দরকার? বিষয়টা একটু সহজ করে যদি বলি, আমরা যে কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হইলে, হিসাব করতে হইলে কোথাও না কোথা থেকে শুরু করতে হবে। যেমন মনে করলাম আমি এই মার্কারটার দৈর্ঘ্য হিসাব করতে চাই, তাহলে আমি এই মার্কারটার দৈর্ঘ্য এইখান থেকে হিসাব করে এই পর্যন্ত মাপলাম, মনে করো 10 সেন্টিমিটার, তাহলে আমার কাঠামোটা এইখান থেকে শুরু হয়েছে। তাহলে নিয়ম হচ্ছে হিসাবটা যেখান থেকে শুরু করছি এটার নাম বলতেছি আমরা অরিজিন পয়েন্ট, মূল বিন্দু। তাহলে আমার মূল বিন্দু এইটা, তাহলে এইখান থেকে এই মার্কারটা কয় সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। কিন্তু তুমি চিন্তা করো যে না স্যার আমি এখান থেকে হিসাব করবো না, আমি ওই ভদ্র মহিলার কাছ থেকে হিসাব। ঠিক আছে? তাহলে ওইখান থেকে এই পর্যন্ত যদি আমি হিসাব করতে চাই তাহলে নর্মালি পসিবল না, তখন আমি একটা বুদ্ধি করি। মনে করলা ওই দেয়ালটা থেকে এই পর্যন্ত মনে করলা 100 সেন্টিমিটার, আবার ওই দেয়াল থেকে এই মাথা পর্যন্ত আবার কত, 110 সেন্টিমিটার, তাহলে এই মার্কারটা কত, 10 সেন্টিমিটার। কথা বুঝছেন না? তাহলে হিসাবটা কি বলতো, কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করা হয়েছে এবং একটা পার্টিকুলার ডাইরেকশন মেইনটেইন করা হয়েছে, এর ফলে একটা ফ্রেম তৈরি হয়েছে, একটা কাঠামো ব্যবস্থা তৈরি হয়েছে। তাহলে এটাকে আরেকটা নাম বলতে পারি আমরা একটা অক্ষ ব্যবস্থা। তাহলে সেই ক্ষেত্রে এই অক্ষ ব্যবস্থা হচ্ছে আবার 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে একমাত্রিক অক্ষ ব্যবস্থা,
যেমন মনে করলো একটা রশি বা একটা পিঁপড়া উপরের দিকে উঠতেছে, তাহলে পিঁপড়ার গতিকে ডেসক্রাইব করার জন্য রশিটা দরকার। তাহলে রশিটা কি খালি একটা ডাইরেকশনে আছে, সেজন্য এটার নাম দিছি আমরা একমাত্রিক কাঠামো। তার মানে একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল কাঠামোতে বস্তুটার অরিজিন যেখান থেকে শুরু হবে সেটাকে ও দিয়ে লিখলাম, তার জাস্ট একটা এক্সিস থাকবে, এক্স এক্সিস। কথা বুঝছেন না বুঝেন? জাস্ট একটা অক্ষ ব্যবস্থা থাকবে, একটা রেখা থাকবে, এটার নাম হচ্ছে কি বলতো একমাত্রিক কাঠামো। কি কাঠামো? জাস্ট রশিটা বরাবর, সুতাটা বরাবর বস্তু দৌড়াচ্ছে। একই রকম ভাবে যদি দ্বিমাত্রিক কাঠামো থাকে, টু ডাইমেনশনাল, মনে করলা যে এই পিঁপড়াটাকে এই হোয়াইট বোর্ডের উপর ছেড়ে দিছি, পিঁপড়াটা দৌড়াচ্ছে, তাহলে আমি যদি চিন্তা করি আমি একটা কোণা থেকে এই পিঁপড়ার অবস্থানটা চাবো কোথায় আছে, মনে করলো এক সময় পিঁপড়াটা এইখানে বসে আছে, তাহলে আমি কি করবো বলতো, এই কোণা থেকে যখন অবস্থান নির্দেশ করতে যাব তখন এক্স অক্ষ বরাবর গেলাম, আবার ওয়াই অক্ষ বরাবর যাব। তার মানে কি বলতো কাঠামো কয়টা, অক্ষ কয়টা, দুইটা, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এটার নাম দ্বিমাত্রিক কাঠামো। কি কাঠামো? দ্বিমাত্রিক কাঠামো। তাহলে দ্বিমাত্রিক কাঠামোর মধ্যে একটা এক্স এক্সিস থাকবে, একটা ওয়াই এক্সিস থাকবে, তারা যেখানে ছেদ করবে সেটা অরিজিন। বুঝছেন না বুঝেন? একই রকম ভাবে যদি ত্রিমাত্রিক কাঠামো হয়, এটাকে আমরা বলতেছি 3D। কত? উঠায় না, উঠায় না, উঠাইতে বলিনি, আমি শেষ করলে পরে সবাই একসাথে উঠাবে, কেউ উঠায় না। দেখো আচ্ছা বোর্ডের দিক থাকো। তাহলে ত্রিমাত্রিক বিষয়টা কি? এই যে বজ্র পিঁপড়াটা এখানে ছিল, হঠাৎ করে তার পাখা গজায় গেছে, তখন সে উড়াউড়ি শুরু করছে, তাহলে উড়াউড়ি করে এইখানে আসছে। তাহলে এই বস্তুটার অবস্থান যদি সুনির্দিষ্ট করতে হয় তাহলে আমার কি একবার এক্স এক্সিস বরাবর যাইতে হবে, একবার ওয়াই এক্সিস বরাবর যাইতে হবে, আবার কি জেড এক্সিস বরাবর আবার আসতে হবে। কথা বুঝছেন না বুঝেন? তাহলে কাঠামোর মধ্যে অক্ষ লাগতেছে কয়টা? তিনটা। তাহলে কি হবে বলেন? একটা এক্স এক্সিস, আরেকটা ওয়াই এক্সিস, আরেকটা জেড এক্সিস। কথা বুঝছেন না বুঝেন? বুঝছেন না বুঝেন? সারা জীবন মনে রাখবেন প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে। কয় ডিগ্রি? কয় ডিগ্রি? তাহলে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। কথা বুঝছেন না বুঝেন? তুমি কি আন্দা? এটা কোনোদিন 90 ডিগ্রি হওয়া সম্ভব? এইটা তুমি কি বললা? যদি কাঠামো ব্যবস্থার কথা চিন্তা করো ত্রিমাত্রিক, এটা যদি এক্স এক্সিস হয় বাচ্চারা, এইটা যদি ওয়াই এক্সিস হয় বাচ্চারা, এইটা যদি জেড এক্সিস হয়, তাহলে তারা যেই বিন্দুতে ছেদ করছে সেটা কি যদি মূল বিন্দু হয়, তাহলে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে তুমি বলতে পারো যে স্যার সারা জীবন শিখে আসলাম এটা হচ্ছে 360 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। যেমনই হোক, এটা 120, এটা 120, এইটা 120, সেই মিলেই তো 360 হয়েছে, ঠিক না? তখন আপনি আবার আজকে নতুন কাহিনী শুনাইতেছেন কি এটা 90, এটা 90, এটা 90, কি পাইছে? আচ্ছা আমি কি পাইছি এটার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের টিচারদের সবচেয়ে পছন্দের একটা প্রশ্ন। এটা যখন ভাইবা হবে, ঠিক আছে, ম্যাথ ফিজিক্সের সময় প্র্যাকটিক্যালে ভাইবা হয় না, বেশিরভাগ টিচার প্রথমেই তোমাদের একটা প্রশ্ন করবে, এই তুমি কি ত্রিমাত্রিক কাঠামো আঁকতে পারো? তখন বলো হ্যাঁ স্যার, পারবো না কেন, আমি নোট স্যারের স্টুডেন্ট, না পারে কই যাবো, ঠিক আছে আইকা দেখাই দিবা। তখন স্যার বলবে যে এদের মধ্যবর্তী কোণ কত বল, ধরো স্যার 90 ডিগ্রি, কারণ নূর স্যার বলছে প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে কি লম্ব, তো 90 ডিগ্রি। তখন এই তুই কি আন্দার ভাই কানা, এটা 90 ডিগ্রি হয় কোনো দিন? ঠিক আছে, এত কোনো দিন 90 ডিগ্রি হয় না। তখন অনেকক্ষণ চিন্তা করে বলবা স্যার ঠিকই বলছেন, মনে হয় তারই মনে হয় ভুল শিখেছে আমাদের এতদিন। তাহলে এটা 120, এটা 120, এটা 120। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। আচ্ছা আরো সহজ করে যদি বলি, সুন্দর করে যদি বলি, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে চিত্রটা আঁকছি এটা একটা দ্বিমাত্রিক তলে আঁকছি। কোন তলে? দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক চিত্র আঁকবো কেমনে? আঁকার সুযোগ নাই, সেজন্য জাস্ট একটা অবয়ব আঁকছি তোমাকে বোঝানোর জন্য। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এই বিন্দুতে এই মার্কারটা হচ্ছে জেড এক্সিস। কথা বুঝছো না বুঝো? কিন্তু এই মার্কারটাকে আঁকা সম্ভব হইতেছে, সেজন্য এটা মার্কারটাকে বোঝানোর জন্য বাঁকা করে আঁকছি। একটু চিন্তা করে দেখো, এখন যদি এই মার্কারটা হয় তাহলে এটা 90 না, এইটা 90 না, কিন্তু এই মার্কারটাকে আঁকতে পারতেছি, এই মার্কারটা আঁকতে পারতেছি, সেই জন্য বাঁকা করে আঁকছি। কথা বুঝছেন না বুঝেন? তাহলে তোমাদের টিচার যখন জিজ্ঞেস করে যে এটা কত ডিগ্রি, বলো স্যার এটা 90 ডিগ্রি। তখন ধমকি দিবে, ভাই দেখলে ভালো করে দেখা বলে এটা কি 90 হইতে পারে? বলে স্যার আসলে
এটা একটা ত্রিমাত্রিক চিত্র, আমি দ্বিমাত্রিক তলে এঁকেছি। এটা আসলে কি হওয়ার কথা কলম দিয়ে দেখাই দিবা স্যার, মার্কারটা দিয়ে দেখাই দিবা এইভাবে স্যার, এইটা দৃশ্যটা এরকম। তাহলে এখন কি পরস্পর কি 90। তাহলে স্যার একটু আগে যে বললেন আবার যে এখানে 120 120 120, ঠিকই তো, এই পুরাটা তো 360 হওয়ার কথা। আচ্ছা অবশ্যই 360 হওয়ার কথা, এটাও মিথ্যা কথা না, কিন্তু যদি তারা একটা তলে হয়, এই যে জেড এক্সিস আঁকছি এটা কি আসলে ওই তলে আছে এই মার্কারটা? যদি ওই তলে থাকতো তখন কি হইতো, 3 কোণের সমষ্টি বা সব যোগ করলে 360 হইতো, কিন্তু এখন কি ওই তলে আছে না লম্ব তলে? সেই জন্য কিন্তু এই কনসেপ্ট এখানে খাটবে না। কথা বুঝছেন না বুঝেন না? মুভি দেখেন না 3D দেখছেন নি সিনেপ্লেক্সে? নর্মাল মুভিতে কি হয়, আপনার বাসায় যে টিভি আছে সেটার মধ্যে কি দেখা যায় বলেন তো? যে গণনায়ক দাঁড়ায় আছে, তাহলে তার কি বোঝা যায় যে সে কতটুকু প্রস্থ কতটুকু উঁচু। কিন্তু যখন কি করেন চশমা লাগায় সিনেপ্লেক্সে গিয়ে 3D মুভি দেখেন, তখন কি নায়কের দৈর্ঘ্য প্রস্থ এবং মাসেল কতটুকু মোটা সেটাও কিন্তু বোঝা যায়। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এটা এক্স এক্সিস, এটা কি ওয়াই এক্সিস। মাসেল যে কতটুকু মোটা এটা যে বোঝা যাইতেছে, এটা হচ্ছে কি এক্সিস, জেড এক্সিস। বুঝছেন না বুঝেন না? পুরুত্ব কত, হঠাৎ করে গুলি করলে মনে হয় না নিজের চোখের মধ্যে এলা গুলিটা লাগলো, কারণ কি জেড এক্সিস বরাবর কি ওই ফিলটা আসে। ঠিক আছে, হঠাৎ করে উপর থেকে কেউ পড়ছে মনে হয় তা আমি করে গেলাম, কারণ কি বলতো জেড এক্সিসের ফিলটা কি ওইখানে আসতেছে। তাহলে এটাই হচ্ছে 3D সিনেমা। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে বাচ্চারা অক্ষ ব্যবস্থা কয় প্রকার? একটা কি এক্স এক্সিস, এটা একমাত্রিক। আমি এক্স এক্সিস দিয়ে লিখছি, শুধু ওয়াইও হতে পারে, শুধু জেডও হতে পারে, মানে একটা, তখন একমাত্রিক। যদি একটা তল হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তখন কি দ্বিমাত্রিক। আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ হয় সেটা কি ত্রিমাত্রিক। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, সেটা কি বাইরের দিকে হইতে পারে, ভিতরের দিকে হইতে পারে। কথা বুঝছেন না বুঝেন? ওই যে ওই কোণাটার কথা চিন্তা করো, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, নিচে যেটা নামছে জেড অক্ষ। মনে করো আমি এই কোণাটার কাছ থেকে এই ভদ্রলোকের কাছে আসতে চাই, তাহলে কেমনে আসবো? দেখো তো, এক্স অক্ষ বরাবর 10 গড়, ওয়াই অক্ষ বরাবর 5 গড়, জেড অক্ষ বরাবর 3 গড়। কথা বুঝে আসে না? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এটাই হচ্ছে কি ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থা। এবং 3D হচ্ছে একমাত্র কাঠামো যেখানে আমরা কি করতে পারি, অ্যাকুরেটলি বস্তুর কাছে পৌঁছতে পারি। যদি অন্য কাঠামো হয় তাহলে হয়তো বা নাও পৌঁছে যাইতো, কারণ কি বস্তু ত্রিমাত্রিক হলে আমি তো দ্বিমাত্রিক কাঠামো দিয়ে বস্তুর আইডেন্টিফাই করতে পারবো না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যদিও আমরা অনেক পিছায় আছি, জাপানে 8 ডাইমেনশন নিয়েও কাজ চলতেছে, অষ্টতলকীয়, তার মানে কি 8টা ডাইমেনশন। মজার বিষয় কি জানো, তোমার মাথায়ও ধরবে না। 8টা ডাইমেনশন মানে 8টা ডাইমেনশন পরস্পরের উপর লম্ব। ডাইমেনশন মানেই লম্ব, ডাইমেনশন মানে কি মনে করতে হবে, অক্ষ ব্যবস্থা মানেই লম্ব হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 8টা ডাইমেনশন মানে 8টাই পরস্পরের উপর লম্ব। চিন্তা করো আর কি জিনিস। আমার তো মাথায় ধরে না, তোমাকে মাথায় ধরে, 3টাই তো মাথায় ধরতেছিল না এতক্ষণ, মাত্র ধরলো। ঠিক আছে, আর 8টা কেমনে ধরবে? বুঝছি, উঠে